সাবেক ডিআইজি বাতেনের সম্পদের পাহাড় পিছিয়ে নেই নোয়াখালী যশোরের এমপিরা, দুর্নীতিবাজদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সরকারি চাকরিদের সম্পদের হিসাব জমা 30 নভেম্বরের মধ্যে জানালেন জনপ্রশাসন সচিব, অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্রুতই বিচার শুরুর আশা চিফ প্রসিকিউটরের, বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী ফারুক গ্রেফতার। থমথমে খাগড়াছড়ি বান্দরবান চলছে অবরোধ, পাহাড় অশান্ত থাকলে কেউই স্বস্তিতে থাকবে না বললেন উপদেষ্টা সাখাওয়াত। নির্বাচিত প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা, নতুন মুখ বামপন্থী অনুরাগ, অবসান হলো রাজাপাকসে পরিবারের 1.5 দশকের আধিপত্য। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএম টিভির সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। এবার বিস্তারিত সংবাদ। ক্ষমতার ছোঁয়ায় অস্বাভাবিক সম্পদ গড়েছেন সাবেক ডিআইজি আব্দুল বাতেন। দুর্নীতিতে পিছিয়ে নেই নোয়াখালী 1 আসনের সাবেক সংসদ সদস্য HM ইব্রাহিম ও যশোর 6 আসনের সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার। পরিবারের সদস্যরাও হয়েছেন বিপুল সম্পদের মালিক। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এবার প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। ফজলা আদিত্যের রিপোর্ট। পুলিশের চাকরি মানেই যেন আলাদিনের চেরাগ, আর পদ যদি হয় বড় তাহলে তো কথাই নেই। এমনই অফিসার পুলিশের সাবেক ডিআইজি আব্দুল বাতেন। ক্ষমতার ছোঁয়ায় অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে গড়েছে অবৈধ সম্পদের পাহাড়। দুর্নীতিতে পিছিয়ে নেই সাবেক এমপিরাও। নোয়াখালী 1 আসনের সাবেক সংসদ সদস্য HM ইব্রাহিম ও যশোর 6 আসনের শাহিন চাকলাদারের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। রোববার দুদক মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এ সময় তিনি আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে গোয়েন্দা অনুসন্ধানের প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মোহাম্মদ আব্দুল বাতেন সাবেক ডিআইজি রাজশাহীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ বিষয়েও গোয়েন্দা ইউনিট কর্তৃক তথ্যানুসন্ধান করা হয়েছে এবং তথ্যানুসন্ধানকালে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সমাজে লুকিয়ে থাকা এ ধরনের রাঘব বোয়ালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন আক্তার হোসেন। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি হচ্ছেন জনাব HM ইব্রাহিম, সাবেক সংসদ সদস্য নোয়াখালী 1। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই অভিযোগের বিষয়েও গোয়েন্দা ইউনিট কর্তৃক তথ্যানুসন্ধান করা হয়েছে এবং তথ্যানুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীকে আগামী 30 নভেম্বরের মধ্যে সম্পদের বিবরণী জমা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। জনপ্রশাসন সচিব জানান, সম্পদ বিবরণীতে অনিয়ম পেলে অপরাধের মাত্রা অনুযায়ী তিরস্কার ও চাকরি থেকে বরখাস্ত হতে পারে। প্রতি বছর 31শে ডিসেম্বরের মধ্যে সম্পদের বিবরণী জমা দিতে হবে। এবছর দিতে হবে 30 নভেম্বরের মধ্যে। সিলগালা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই হিসাব জমা দিতে হবে। ভুল তথ্য থাকলে 1979 বিধিমালা অনুযায়ী শাস্তি দেওয়া হবে। সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি প্রযোজ্য হবে বলেও জানান জনপ্রশাসন সচিব। প্রতি বছর সম্পদ বিবরণী 31শে ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর। যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পাইনি, ভাঙা বছর, এই জন্য এই বছরেরটা 30শে নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। প্রথমে হলে যদি জমা ঠিক মতো না দেয়, তথ্য গোপন করে, প্রথমে যেটা হয় এটাকে বলে লঘুদণ্ড দেওয়া হয়, এবং তারপরেও যদি সেটা লঘুদণ্ডের চেয়ে অতিমাত্রায় অপরাধ হয় তখন গুরুদণ্ড দেওয়া হয়। বিচারক নিয়োগ সম্পন্ন হলে দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজিল ইসলাম। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনাকে প্রধান আসামি করে 77 জনের বিরুদ্ধে গণহত্যার আরও 2টি অভিযোগ জমা পড়েছে। এছাড়া ট্রাইব্যুনালে ডক্টর ইশিতা গুমের অভিযোগে র্যাবের বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর।
ট্রাইব্যুনাল তো যখন তখন গঠন হয়ে যাবে, কিন্তু আমাদের যে তদন্ত এবং প্রসিকিউশনের কাজ, অভিযোগগুলোকে একসাথে নিয়ে আমরা যে কোর্টের কাছে, যেমন ধরুন আগামীকালকেই যদি কোর্টটা বসে, কোর্টের কাছে তো আমাকে একটা পিটিশন ফাইল করব যে আমার কাছে প্রাপ্ত যে সমস্ত অভিযোগ আছে তার ভিত্তিতে আমি একটা অভিযোগ ফাইল করব। তো সেটার জন্য আগের থেকে তো আমার প্রিপারেশন লাগবে। সুতরাং তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের কাজ বসে নেই। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুককে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন র্যাবের মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি জানান, জাহিদ ফারুকের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। আইনি প্রক্রিয়া শেষে তাকে ডিবির কাছে হস্তান্তরের কথাও জানান তিনি। রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আলাদা হত্যা মামলায় দীপুমণি, ইনু, মেনন, পলক সহ 7 জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আলিমুজ্জামান সাফওয়ানের প্রতিবেদন। রোববার সকালে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয় রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ। সকাল 8টার পর একে একে 8 আসামিকে তোলা হয় ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে। শুনানি হয় রাজধানীর যাত্রাবাড়ী, আদাবর ও তেজগাঁও থানার আলাদা দুটি হত্যা মামলার। উভয় পক্ষের শুনানি শেষে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 5 দিনের রিমান্ড দেয় আদালত। আর তেজগাঁও থানার হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি, আইসিটি প্রতিমন্ত্রী পলক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন ও সাংবাদিক দম্পতি শাকিল রূপাকে গ্রেফতার দেখানো হয়। শুনানি শেষে আসামি পক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ সময় শুনানি শেষে তেজগাঁও থানার আরেকটি হত্যা মামলায় রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও চৌধুরী আব্দুল্লাল মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ আসে। এদিকে আদাবর থানার হত্যা মামলায় সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। ছাত্র জনতার আন্দোলনের সহিংসতার দায়ে আসামিরা এড়াতে পারে না এমন মন্তব্য করে রাষ্ট্রপক্ষের সহায়তাকারী আইনজীবী বলেছেন, অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আইনি লড়াইয়ে থাকবেন তারা। বিজ্ঞ আদালত আসামি পক্ষ জামিন প্রার্থনা করেন এবং প্রসিকিউশন পক্ষে আমরা তার জামিনের বিরোধিতা করি, বলি যে আসামিরা বোনাফাইড একজন, তারা ক্রিমিনাল এবং তারা এই হত্যার সঙ্গে জড়িত। তারা যদি বের হয় দেশে অশান্তি হবে এবং পেশিবাদের দোষরা যারা এখনো লুকিয়ে আছে তাদের সঙ্গে মিলে দেশের অশান্তি সৃষ্টি করবে এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করবে। সেই জন্য তাদের জামিনের আবেদন নামঞ্জুর করা হোক। বিজ্ঞ আদালত প্রার্থনা মতে তাদের জামিনের প্রার্থনা নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। এদিকে মামলা গ্রেফতারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে আসামি পক্ষের আইনজীবী জানান, ন্যায় বিচার পেতে সর্বোচ্চ আদালতে যাবেন তারা। আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। আমরা আশা করি আমরা উচ্চ আদালতে যাব। উচ্চ আদালতে যাওয়ার পরবর্তীতে আমরা সেই সাবমিশনগুলি রাখবো এবং আমরা আশা করি যে উচ্চ আদালতে গেলে আমরা ন্যায় বিচার পাবো। এদিন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ছাড়া অন্য কোনো আসামিকে রিমান্ডে রাখার আবেদন করেনি পুলিশ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। রাঙ্গামাটির পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় 144 ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। তবে পরিবেশ এখনো থমথমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন জেলা প্রশাসক। সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কথাও জানান তিনি। এদিকে রাতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাস শ্রমিক ও মালিকপক্ষ। তবে পার্বত্য 3 জেলাতেই চলমান রয়েছে অবরোধ। সহকর্মী মিশু মল্লিকের পাঠানো তথ্যে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। রাঙ্গামাটিতে সংঘটিত সহিংস ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সদরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিক সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে আয়োজন করা হয় সম্প্রীতি সমাবেশ। সমাবেশে শহরকে সংঘাতমুক্ত রাখতে সকল সম্প্রদায়ের নেতাকর্মীদেরকে স্ব সম্প্রদায়ের মানুষকে সচেতন করার আহ্বান জানানো হয়। রাঙ্গামাটিতে 144 ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। রোববার শহরের হ্যাপির মোড় এলাকা থেকে বনরূপা বাজারের ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ উল্লেখ করে মন্ত্রণালয়ে পাঠানো সহ সবাইকে পুনর্বাসন করা হবে বলে জানান জেলা প্রশাসক। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি এবং তার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ক্ষতির পরিমাণটা নিরূপণ করবে এবং মন্ত্রণালয়ে আমরা চিঠি দিয়ে জানাবো যে তাদেরকে পুনর্বাসনের জন্য তাদের জন্য ব্যবস্থা করবে। এদিকে ১৪৪ ধারা প্রত্যাহারের পর দুপুর থেকে অনেক ব্যবসায়ী দোকানপাট খুলেছেন। বনরূপা বাজারে আবারও পাহাড়ি বাঙালি ক্রেতা বিক্রেতার ভিড় লক্ষ্য করা গেছে, তবে এখনো কাটেনি আতঙ্ক। আমরা হলো শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই, আমরা একসাথে বসবাস করতে চাই। আগের যেরকমই ছিলাম সেরকমই শান্তিপূর্ণভাবে নীরবতা স্বাধীনভাবে চলাফেরা করি। আমরা এই ধরনের আর চাই না। আমরা সবাই শান্তিতে একসাথে আমরা বসবাস করে কাঁধে কাঁধে হাত মিলিয়ে চলতে চাই। অবরোধ ও ধর্মঘটের কারণে জনজীবন স্বাভাবিক হতে পারছে না। ৭২ ঘন্টার অবরোধে দ্বিতীয় দিনও চলেনি কোনো গাড়ি। আটকা পড়েছে বিভিন্ন উপজেলা থেকে আসা মৌসুমি কাঁচামালের পণ্য। এতে প্রায় ২ কোটি টাকার মালামাল নষ্ট হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। কলা, জাম্বুরা, পেঁপে আরো কয়েক ধরনের ফল মিলে আনুমানিক ৩০ থেকে ৪০ গাড়ি ফল এখানে নষ্ট হয়ে যাচ্ছে। এই ফলগুলি বাজারজাত করতে পারলে আমরা অন্তত লাভ বা মূল্য না পাইলেও অর্ধেক টাকা তুলতে পারবো। অলরেডি অর্ধেক টাকার মাল নষ্ট হয়ে গেছে। এদিকে অবরোধের কারণে সাজেক ভ্যালিতে আটকা প্রায় ১৫০০ পর্যটক। রবিবারও গন্তব্যে যেতে পারেনি তারা। সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সহ সভাপতি জানান, সাজেকে প্রায় ১৪০০ পর্যটক অবস্থান করছেন। ফিরতে না পারায় পর্যটকদের থেকে নেওয়া হচ্ছে শুধু খাবারের খরচ। নিউজ ডেস্ক, দেশ টিভি। পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। রোববার সরকারি সফরে বরিশালে বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় একাডেমি শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্যারেড প্রদর্শনীতে অংশ নেন নৌপরিবহন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের এই উপদেষ্টা। জানান, দেশের মেরিন একাডেমিগুলোর আধুনিকায়ন এবং উত্তীর্ণদের বৈশ্বিক নৌ সেক্টরে আরও বেশি সংযুক্ত করতে সরকারের সদিচ্ছা রয়েছে। এ সময় সাম্প্রতিক দেশের পাহাড়ি অঞ্চলে উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষের প্রতি আহ্বানও জানান উপদেষ্টা। সৌহার্দ্যতা বজায় রাখতে হলে যারা অপাহাড়ি আছে তাদেরকে বুঝতে হবে যে পাহাড়িদের বেদনা এবং দুঃখটা, এবং তাদের সাথে ইন্টারাকশনটা লোকালি যদি না হয় তাহলে খুব ডিফিকাল্ট হবে। দেশে ডেঙ্গুতে প্রাণহানি বাড়ছে। রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ৬ জন, আর এই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে ৯২৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চলতি বছরে আক্রান্ত হয়েছে ২৪,০৩৪ জন, আর এ বছর মোট প্রাণহানি ১৩১ জন। এর মধ্যে ৭৪ জনই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জন্ম হয়েছে ছাত্র শিবিরের, কাজেই নতুন করে প্রকাশ্যে আসার কিছু নেই বলে মন্তব্য করেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। রোববার রাজধানীর জুরাইন এলাকায় গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় সংকটাপন্নদের দ্রুত দেশের বাইরে নিয়ে চিকিৎসার আহ্বান জামায়াতে ইসলামী নেতাদের। হাসান মাহমুদের রিপোর্ট। জাতিকে নতুন বাংলাদেশ উপহার দেয়া শহীদদের স্মৃতি আগলে রাখতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। পরিবারের অবলম্বন হতে থাকতে চায় পাশে। বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর জুরাইন এলাকায় শহীদ হওয়া ছাত্র জনতার পরিবারের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ। দেয়া হয় আর্থিক সহযোগিতা। এ সময় নির্মমভাবে শহীদ হওয়া পরিবারের সদস্যদের কথা তুলে ধরেন স্বজনরা। ভারী হয়ে আসে চারপাশের পরিবেশ। হাসিনা সরকারের আমি তাদের সবাই এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সবাই যারা নির্দেশদাতা, যারা এরকম বলেছিল যেন সুরান সাহিদ এরকম নির্দেশ দিয়েছিল, আমি সবাই বিচার চাই। আর কে হোক আমি ছাড়বো না। আমার মায়ের রক্তের বিচার চাই। আমার মায়ের কবরটা কোথায় এটা আমি জানি না।
আমি আমার ফ্যামিলির আগার কিভাবে সামলাবো? আমি তো আমার নিজেকে সামলাতে পারি না। অনুষ্ঠানে জামায়াত নেতারা বলেন, শহীদ পরিবারকে আর্থিকভাবে প্রতিষ্ঠিত করতে না পারলে ব্যর্থ হবে গণ অভ্যুত্থান। এ সময় সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিবির সভাপতির প্রকাশ্যে আসার প্রসঙ্গে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, মর্যাদাপূর্ণ বাংলাদেশ বিনির্মাণেই কাজ করছে ছাত্র শিবির। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আর ঢাকা বিশ্ববিদ্যালয় তো পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যাত্রাই তো এখান থেকে শুরু হয়েছে। বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির যেমন অহংকারের, ঢাকা বিশ্ববিদ্যালয় অহংকারের, এখান থেকে বাংলাদেশ এক অহংকারের গর্বের মর্যাদার বাংলাদেশ তৈরি করব আমরা। আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার প্রয়োজনে দেশের বাইরে পাঠাতে সরকারকে আহ্বান জানান ঢাকা মহানগরী দক্ষিণের আমির। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার অগ্রসৈনিক হিসাবে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, এই সমস্ত পরিবারগুলোকে এস্টাবলিশ করার জন্য, তাদের কর্মসংস্থানের জন্য, তাদের প্রয়োজন পূরণের জন্য ব্যয় করতে হবে। উচ্চতর চিকিৎসার জন্য যারা সংকটাপন্ন, বেশি আহত, যারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন, তাদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এ সময় চাঁদাবাজি প্রতিরোধে সবার প্রতি আহ্বান জানান নুরুল ইসলাম বুলবুল। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সার বিষয়ে নীরব থাকার সময় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, নদীর পানি কেবল রাজনীতি না, এটি কূটনীতি, অর্থনীতিও। রোববার ফেনীর পরশুরামে নিজ কালিকাপুর এলাকায় বন্যার ভাঙন কবলিত বল্লামুখ বাঁধ পরিদর্শন শেষে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে 54টি অভিন্ন নদী রয়েছে, সবগুলোর পানি নিয়েই সমস্যা চলছে। ফেনীর মানুষের জন্য বন্যা আকস্মিক সমস্যা হলেও তিস্তা পাড়ের মানুষকে প্রতি বছরই বন্যা মোকাবেলা করতে হয়। সময়টা শেষ হয়ে গেছে। সরকারি পর্যায়ে যদি কোনো নীরবতা থেকে থাকতো, যদি কোনো নিষ্ক্রিয়তা থেকে থাকতো, সেই দিনটা শেষ হয়ে গেছে। তবে একটা কথা সবাইকে মাথায় রাখতে হবে যে নদীর পানি কেবলমাত্র রাজনীতি না, এটা কূটনীতিও, এটা অর্থনীতিও। ভারতের সাথে আমাদের এই সমস্যা কেবলমাত্র যে এই নদীর কেন্দ্রিক তা না, এটা কিন্তু প্রায় সকল নদী কেন্দ্রিক। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের প্রেতাত্মা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ দুইভাবেই দেশকে অশান্ত বিতর্কিত করতে নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন প্রবাসী সাংবাদিক মুশফিকুল ফজর আনসারি। রোববার জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনে সাংবাদিক সমাজের ভূমিকা ও বর্তমানে করণীয় শীর্ষক আলোচনায় সভায় কথা বলেন তিনি। অনুষ্ঠানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত 5 সাংবাদিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবারে 5 জন সাংবাদিক জীবন দিয়েছেন, যারা প্রাণ বিসর্জন দিয়েছেন। মোট 1 মিনিট নীরবতা পালন করার জন্য সভাপতি অনুরোধ। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় গড়ানো ভোট গণনায় বিজয়ী হয়েছেন দেশটির ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি জোটের নেতা ও মার্ক্সবাদী রাজনীতিক অনুরা কুমারা দিশানায়কে। দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহকে হারিয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। রোববার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা গেছে 55 বছর বয়সী দিশানায়কে 42.31% ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন। ভোট গণনায় বিরোধী নেতা সাজিথ প্রেমাদাসা দ্বিতীয় ও বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে তৃতীয় স্থানে রয়েছেন। দিশানায়কের নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজিথ প্রেমাদাসা 32.76% এবং রনিল বিক্রমাসিংহে মাত্র 17% ভোট পেয়েছেন। দিশানায়কে শিগগিরই শ্রীলঙ্কার সংসদ ভেঙে দিয়ে নতুন সংসদীয় নির্বাচনে ডাক দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। 1970-এর দশকের শেষের দিকে উদারবাদী ও মুক্ত বাজার নীতি গ্রহণ করা একটি দেশে দিশানায়কের জোটের নেওয়া বিভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।